এই ঘটনাটা ঘটেছিল 2012 সালে, যখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম। আমার বাবা আমাকে হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। স্কুলটির একপাশে কলেজ ছিল। আমার ছোট বোন তখন নবম শ্রেণীতে পড়তো, তাই বাবা আমাদের দুইজনকে একই স্কুলে ভর্তি করিয়ে দেন, যাতে আমরা দুইজন একসাথে আসা যাওয়া করতে পারি। স্কুলটির নাম আমি বলতে পারবো না, কারণ এটি ছিল একটি গভর্নমেন্ট স্কুল। একদিন একটি কারণে আমাকে স্কুলের উঠানের সেই বড় গাছটার নিচে দাঁড়াতে হয়েছিল। একদিন গাছের নিচে আমার বন্ধুদের সাথে গল্প করছিলাম। সেই দিন আমার কাছে কোনো টাকা ছিল না। আমি ভাবলাম, আমার কাছে যদি একটু টাকা থাকতো তাহলে আমরা পার্টি করতাম। অ্যাসেম্বলি শেষ হলে আমি যখন যেতে লাগলাম, ঠিক তখনই আমার পায়ের নিচ থেকে 200 টাকার একটি নোট, নতুন চকচকে নোট বের হয়ে এলো। আমি তুলে নিলাম। বিরতির সময় সেই টাকা দিয়ে আমরা ক্যান্টিন থেকে খাবার কিনে খেলাম। এরপর আরেক দিন আমাদের পরীক্ষা ছিল। আমরা গ্রাউন্ডে বসে গ্রুপ স্টাডি করছিলাম। তখন আমার মুখ থেকে হঠাৎ বের হয়ে গেল, ইস, যদি পরীক্ষা না দিতেই হতো, আর তবুও আমি পাশ করে যেতাম। সেই দিন অর্ধেক পরীক্ষা দেওয়ার পর হঠাৎ আমার শরীর খুব খারাপ হয়ে গেল। আমি আর লিখতে পারছিলাম না। শিক্ষকরা দেখে আমার পেপার নিয়ে নিলেন এবং আমার বাবাকে ফোন করে আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। পরে সেই পরীক্ষায় আমাকে পাশ করিয়ে দেওয়া হয়, কারণ স্যাররা ভেবেছিলেন আমি পড়ালেখা জানি, কিন্তু শরীর খারাপের কারণে লিখতে পারিনি। আবার একদিন বিরতির সময় আমি বন্ধুদের সাথে খাচ্ছিলাম। এক বন্ধু আমার চুলের ক্লিপটা ঠিক করে দিচ্ছিল। আমরা হাসি মজা করছিলাম। হঠাৎ দূরে একটা ছোট্ট মেয়ে আমাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলাম, কিন্তু তখন বিষয়টা খুব গুরুত্ব সহকারে নেইনি, কারণ স্কুলেই তো এমন দৃশ্য দেখা যায়। এরপর আরেকবার এমন হলো যে সেদিন স্কুল দ্রুত ছুটি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু মেয়েদের দেরি করে বাসায় যেতে হতো, তাই আমিও কলেজে থেকে গেলাম। কলেজের পাশে একটি ভবন ছিল, যা খুব বদনামওয়ালা ছিল, কথিত ছিল সেই বাড়ির ওপরের তলা থেকে এক ছোট্ট মেয়ে পড়ে মারা গিয়েছিল এবং সবাই বলতো জায়গাটি আসরগ্রস্ত। আমরা ঠিক করলাম, চলো দেখি তো কি আছে। ওপরের ফ্লোরটা বন্ধ ছিল। আমরা নিচ থেকে ডাকলাম, ওপরে কেউ আসো। হঠাৎ ওপরের দরজাগুলো জোরে জোরে বাজতে শুরু করলো। আমরা যখনই কোনো কথা বলতাম, দরজাটি ধরাধর করে আঘাত করছিল। হাসতে হাসতেই ভয় পেয়ে আমরা সেই দিন দৌড়ে নেমে এলাম। কয়েকদিন পর আমরা কোনো ফ্রেন্ড কলেজে আসিনি এবং সেই দিন আমাদের প্র্যাকটিক্যালের ভাইভা ছিল। আমি কলেজ বিল্ডিং এর ঠিক পাশের ভবনের সিঁড়িতে বসে রিভিশন করছিলাম। ঠিক তখনই সেই গাছটার পেছন দিক থেকে দুইটি ছোট মেয়ে বের হয়ে এলো এবং সে আমার দুই পাশে বসে পড়ল। আমার অস্বাভাবিক কিছু মনে হয়নি, কারণ স্কুল তো কাছেই ছিল, বাচ্চারা প্রায় যাতায়াত করত। একজন আমার ঠিক পাশে আর একজন পেছনের সিঁড়িতে বসল। আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। তারা আমার সঙ্গে কথা বলতে শুরু করলো, আর আমিও তাদের সঙ্গে এমনভাবে কথা বলতে লাগলাম যেন আমি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আছি। তারা আমার নাম জিজ্ঞেস করলো, তারপর বলল, তুমি কত সাদা। চিকটি সাদা। তারপর আবার বলল, তোমার চোখ কত বড়। প্রশংসা করতে করতে তারা আমাকে হাতেও ছুঁয়ে দেখছিল। তারপর আমার বেনি করা চুল ধরে বলল, তোমার চুল কত কালো আর সুন্দর। এমন সময় আমার ক্লাসের মেয়েরা লাইন ধরে ল্যাবে ঢুকছিল। মেয়েরা বলল, মিস এসে গেছেন, চলে আসো। তাদের কথা শুনে যেন আমি হঠাৎ তাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এলাম। ঠিক তখনই আমি ওই মেয়েদের হাত দেখলাম। হাত দুটো ছিল যেন বুড়ো মানুষের মতো, ঝুটঝুটে, কুচকানো এবং পুড়ে যাওয়ার মতো। আমি জিজ্ঞেস করতে একটি বলল, মেহেদি লাগিয়েছিলাম, তাই অ্যালার্জি হয়েছে। আমি বেশি কিছু ভাবিনি এবং ল্যাবে চলে গেলাম। ল্যাবে গিয়ে আমার ক্লাসমেটরা জিজ্ঞেস করলো, তুমি এতক্ষণ রিভিশন করছিলে? আমি বললাম, হ্যাঁ, আর ওই বাচ্চাদের সঙ্গে কথা বলছিলাম। ওরা সাথে সাথে বলল, কোন বাচ্চা? সেখানে তো কেউ ছিল না, তুমি একাই ছিলে এবং একা একাই কথা বলছিলে।
আমরা ভেবেছিলাম তুমি রিভিশন করছো। আমি পরীক্ষায় ব্যস্ত হয়ে পড়লাম। বাড়ি ফিরে বিষয়টা নিয়ে তেমন ভাবিনি, কিন্তু রাতে যখন ঘুমালাম আমি 6 থেকে 7 রকমের ভিন্ন ভিন্ন শব্দের জোরে জোরে নাক ডাকতে লাগলাম। আমার মা ভয় পেয়ে জেগে উঠলেন এবং তৎক্ষণাৎ লাইট জ্বালালেন। আমার চোখ খোলা ছিল, চোখ বড় বড় করে ওপরে চেয়েছিল, কিন্তু আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। মা সূরা ইয়াসিন, কোরআনের আরও কিছু সূরা আর আয়াতুল কুরসি পড়লেন। তারপর আমি স্বাভাবিক হয়ে গেলাম, কিন্তু তিনি তখন আমাকে কিছু জানাননি। ধীরে ধীরে এর প্রভাব আমার শরীরে বাড়তে লাগলো। আমার শরীরে নখের দাগ দেখা যেত, সেখান থেকে রক্ত বের হতো। আবার কিছুদিন পর নিজে থেকেই ঠিক হয়ে যেত। এবং আল্লাহ শপথ, এই সময়ের মধ্যেই ওরা আমার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ফেলে। আমার কোমরে স্থায়ী ব্যথা শুরু হয়। আমি ঠিক মতো সোজা হয়ে বসতেও পারতাম না। এরপর কলেজ শেষ হলো, বিশ্ববিদ্যালয় শুরু হলো। বিশ্ববিদ্যালয় শেষে আমি একটি ব্যাংকে চাকরি নিলাম, কিন্তু আমার সমস্যা শেষ হয়নি। আমার কোথাও সম্পর্ক স্থির হতো না, কোনো প্রস্তাব সফল হতো না এবং কোনো সম্পর্কই টিকে থাকতো না। আমি যার জন্য কিছু বলতাম তা সত্যি হয়ে যেত। আমার একজন বন্ধু ছিল যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। আর আশ্চর্যের ব্যাপার, তার অ্যাক্সিডেন্ট হওয়ার খবর আমি 3 দিন আগেই জেনে গিয়েছিলাম। এরপর আমি একটি ব্যাংকে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নিলাম। সেখানে আমার এক পুরুষ সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব হলো। অনেক সময় পর আমি তাকে আমার সমস্যাগুলো খুলে বললাম, কারণ কলেজ থেকে শুরু করে এত বছর ধরে এই ঝামেলা চলছিল এবং আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার কথা শুনে সে বলল তার একজন পরিচিত কেউ আছে যে এগুলো ঠিক করতে পারে। জানতে চাইলাম, তখন সে বলল তার মামা, যিনি এসব বিষয়ে জ্ঞানী। আমি তার মামার কাছে গেলাম। তিনি হিসাব করে দেখে চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, তোমার ওপর কোনো এক জিন নয়, বরং 7 জিনের প্রভাব রয়েছে এবং তারা সবাই অমুসলিম। তিনি আমাকে কিছু দোয়া আর আমল দিলেন 1 সপ্তাহ পড়তে, তারপর আবার আসতে বললেন। আমি তাই করলাম। 1 সপ্তাহ পর আমি তার কাছে গেলে তিনি হাজিরির প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তিনি আমাকে বললেন, একটুও ভয় পাবে না, ওরা ভয় দেখাবে। তুমি যদি ভয় পেয়ে উঠে দাঁড়াও, সব নষ্ট হয়ে যাবে। তিনি একটি বৃত্ত আঁকলেন এবং আমাকে তার ভেতরে বসালেন। আমার সহকর্মীও পাশে ছিল। তারপর তিনি পড়া শুরু করলেন। আমার মনে হলো একটির পর একটি জিন এসে আমার পেছনে বসতে লাগলো। আমার পিছনে যেন একদলা অদৃশ্য ভার জমে গেল। আমি ভীষণ ভয় পেলাম, কিন্তু চোখ বন্ধ করে রাখলাম। এরপর কি হয়েছিল আমার ঠিক মনে নেই, কারণ অনুভব করলাম কিছু একটা আমার দেহের ভেতরে ঢুকে যাচ্ছে। মামা সেই জিনদের জিজ্ঞেস করলেন, এ মেয়ে তোমার কি? তারা বলল, এটা আমাদের, আমরা একে নিয়ে যেতে চাই। এ এখন আমাদের দুনিয়ায় আসবে। মামা বললেন, এই মেয়ে নির্দোষ, এ এখনো পৃথিবীটাই ভালোভাবে দেখেনি, এ তোমাদের কোনো ক্ষতিও করেনি, তাহলে কেন এভাবে ধরেছো তাকে? তারা বলল, আমাদের ভালো লেগেছে তাকে, আমরা এর ওপর মুগ্ধ হয়ে গেছি। মামা বললেন, এটা কখনোই সম্ভব নয়, তোমরা পরের হাজিরিতে এসো, বলো তোমাদের কি চাই, আমি তোমাদের যা চাও এনে দেব। তারা বলল, ফুলের গজরা এবং 2 কেজি মিষ্টি লাগবে। 1 মাস পরের হাজিরি ঠিক হলো, কিন্তু সেই 1 মাসে ওই জিনরা আমাকে আরো বেশি যন্ত্রণা দিতে লাগলো। হাজিরের দিন অফিস শেষ করে আমি আমার সহকর্মীর সঙ্গে মামার বাড়ি যাচ্ছিলাম। আমি বাইকে ছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমাকে জোরে ধাক্কা দিল। সামনে ছিল এক বিশাল ট্রাক। আল্লাহর রহমতে আমার বাম পা বাইকের স্ট্যান্ডে আটকে গেল, তাই আমি ট্রাকের নিচে যাওয়া থেকে বেঁচে গেলাম। শুধু বাইকের ঘর্ষণে আঘাত পেলাম। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ড্রেসিং, ইঞ্জেকশন ইত্যাদি হলো। মামার কাছে গিয়ে ঘটনা বলতেই তিনি বললেন, আমি আগে থেকেই জানতাম এটা হবে। এরা অমুসলিম, শয়তানি জিন। এদের মধ্যে 4 জন পুরুষ, 3 জন নারী। যখন হাজিরির সময় হলো, আমি কিভাবে বোঝাই? যখন সেই হাজিরি শুরু হতো
আমার চোখ খোলা থাকতো, কিন্তু চোখের মনে পুরোপুরি ওপরের দিকে উঠে যেত। সাদা অংশই শুধু দেখা যেত। হাজিরির সময় আমার কণ্ঠস্বর খুব ভারী হয়ে যেত আর ভীষণ যন্ত্রণা হতো। ভাবুন তো, এক দেহে 60টি জিন থাকলে কেমন লাগে। আমি তাদের কোথাও খানিকটা শুনতে পেলাম। মামা প্রথমে মিষ্টি রাখলেন। জিনেরা 2 হাতে সেই মিষ্টি ধরে 1 মিনিটেই খেয়ে ফেলল। তারপর গজরা দেওয়া হলো, যা ছিল ফুলের গজরা, যা হাতে পড়ে। জিনেরা খুশি হলো, কিন্তু সেই গজরাও মুহূর্তে খেয়ে ফেলল, এমনকি ভেতরে লোহার তারও। মামা জিজ্ঞেস করলেন, এখন তোমরা কি চাও? তোমরা কি তাকে ছেড়ে দেবে? জিনেরা বলল, আমরা তাকে ছেড়ে দিয়েছি, কিন্তু তার বাড়িতে কালো জাদু আছে, ওটি তাকে ছাড়বে না। এ পর্যায়ে আরেকটি কথা বলে দেই, চাকরি শুরু করার কয়েক মাস পর আমরা পারিবারিকভাবে পুরনো বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে এসেছিলাম। কারণ আগের বাড়িটি নজর, অশুভ শক্তি আর ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে ভরা ছিল। শৈশব থেকে সেখানে অশান্তি ছিল, আর আমি ছোট থেকেই অনুভব করতাম আমি এমন কিছু দেখতে পারি, মনে করতে পারি, এমনকি তারা আমার সঙ্গে যোগাযোগও করতে পারে। আরও অনেক কিছু আছে যা আমি পরের বার বিস্তারিত বলবো। এখন শুধু এতটুকুই বলছি, জিনেরা ছাড়তে রাজি হয়নি। 3য় হাজিরির অনুরোধ করা হলো। তারা দাবি করল 1.5 কেজি ওজনের লাল কালো রঙের একটি মুরগি। তারা জানতো এমন মুরগি পাওয়া খুব কঠিন, আকার ও রং ঠিক সেরকমই চাই। 1 মাস পর 3য় হাজিরির আগে আমার কলিগের মামা আমাদের বাড়িতে এলেন একটি বিশেষ আমল করতে, কিন্তু হঠাৎ আমাদের বাড়িতে অতিথি চলে আসায় তিনি আমল করেননি। আমি কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, এখন কিছু করলে অতিথিদের সামনে তোমার অবস্থা খারাপ হতো, আর সেই মাকলুক তোমার বাড়ি ভেঙে চুরে ফেলত। এরপর তিনি বললেন, 3য় হাজিরিতে দেখা যাবে কি হয়। আমরা সেই লাল কালো মুরগি অনেক কষ্টে জোগাড় করলাম। একটা পুরো 1 কেজি পাওয়া যায়নি, কিন্তু 2টা একসাথে মিলিয়ে ওজন ঠিক হলো। হাজিরির আগের রাতে মুরগিটা আমার বিছানার মাথার দিকে রাখা ছিল। পরদিন রায় হবে। আমরা হাজিরিতে গেলাম। মুরগিটা 2টি ভাগ করা হলো। তারপর তা এক বিশেষ রীতিতে জ্বালিয়ে দেওয়া হলো। আর একটি কাজ করা হয়েছিল যেটা সম্পর্কে আজও আমার কোনো ধারণা নেই, কিন্তু তারপর থেকে আমার পিঠের ওপর যে ভার ছিল তা হঠাৎ নেমে গেল। আমি সোজা হয়ে বসতেও পারছিলাম। আমি চোখের জল ফেলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। বহু বছর পর আমি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। অনেক বছর ধরে তারা আমাকে কষ্ট দিয়েছে, শেষমেশ আমি মুক্তি পেলাম, আলহামদুলিল্লাহ। এই ছিল আমার ঘটনা। আশা করি লিসেনার্সদের ঘটনাটি ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছিল আলিশার কাছ থেকে। অনেক ধন্যবাদ আলিশাকে তার ঘটনাটি আমাদের কাছে শেয়ার করার জন্য। লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। আমার নাম সাইফুল্লাহ। আমি পাকিস্তানের গুজরখান শহরে থাকি। ঘটনাটা 2014 কি 15 সালের। বনমূলক থেকে আমাদের পাপুয়ার অন্যরা সবাই আমাদের বাড়িতে এসেছিল। আমাদের চাচার বিয়ে ছিল। যাই হোক, বিয়ে শাদী সব হয়ে গেল এবং আমাদের চাচি বাড়িতে এলেন। এটা বিয়ের পরদিন সকালে ঘটেছিল। আমার দাদি আর ফুফু যারা বাইরে উঠোনে ঘুমাচ্ছিলেন, তারা দেখেন ফজরের সময় আমাদের চাচি উঠে বাইরে এসে অজু করতে লাগলেন। দাদি বলেন, তিনি যখন অজু করছিলেন কখনো প্রথমে মুখ ধুচ্ছিলেন, আবার কখনো আগে কুলি করছিলেন, মানে সম্পূর্ণ উল্টোভাবে অজু করছিলেন তিনি। দাদি এগুলো দেখে ভাবলেন প্রথম দিন হয়তো জানেন না, তাই পাত্তা দিলেন না। এরপর তিনি যখন জায়নামাজ বিছাতে গেলেন তা উল্টো বিছালেন এবং ভুলভাবে নামাজ পড়তে লাগলেন। দাদি সবই দেখছিলেন, কিন্তু ভাবলেন নতুন বলে ভুল করছে। কিছুক্ষণ পর আলো বাড়লে আমার আম্মু দেখেন চাচি রান্নাঘরে ছিলেন, সেখানে কিছু একটা তুললেন। তারপর তিনি আম্মুর কাছে এসে আমাদের এক কাজিনের ঘর সম্পর্কে জানতে চান। আম্মু ঘর দেখিয়ে দিতে হঠাৎই চাচি আম্মুকে জোরে ধাক্কা দিয়ে দৌড়ে কাজিনের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। আম্মু তাড়াতাড়ি দাদিকে এবং সবাইকে খবর দেন। ভেতরে গিয়ে চাচি আমাদের এক কাজিনের গলা ধরে ফেলে এবং অদ্ভুত গলার আওয়াজে তার নাম ধরে ডাকতে থাকে।
হঠাৎই আরেক কাজিন সাহস করে দরজা খুলে ফেলে। সবাই ভেতরে গিয়ে তাকে আলাদা করে বাইরে নিয়ে আসে। সকালে চাচা ও কয়েকজন তাকে দরবারে নিয়ে যায়। সেখানে কারি সাহেব বলেন, এ একদম ঠিক আছে, কিছুই হয়নি। সবাই তাকে নিয়ে বাড়ি ফেরে। ফেরার পথে মাগরিব হয়ে যায়। চাচি ফ্রেশ হতে ওয়াশরুমে যান, কিন্তু 4 ঘন্টা কেটে গেল, তিনি বের হচ্ছে না। সবাই জিজ্ঞেস করতে গেলে তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন, বললেন, ভিতরে শুধু রক্ত আর চুরি পড়ে আছে। তিনি জোরে জোরে চিৎকার করতে লাগলেন। দাদি আর ফুপু এসে তাকে ঘরে নিয়ে যায়। তারপর কিছুক্ষণ তিনি অদ্ভুত আচরণ করতে থাকেন। কখনো হাসছিলেন, কখনো কাঁদছিলেন। এভাবে প্রথম দিন কেটে গেল। পরের দিন সকালবেলা তিনি পুরোপুরি স্বাভাবিক ছিলেন। সারাদিন ঠিকই ছিলেন, কিন্তু মাগরিব হতেই আবার আগের মতো হয়ে গেলেন। আবার চিৎকার, আবার অদ্ভুত ভাষায় কথা বলা। আমরা তখন ছোট ছিলাম, তাই আমাদের ঘরটার আশেপাশেও যেতে দিত না। কিন্তু আমাদেরও কৌতূহল হচ্ছিল। চাচি, দাদি সবাই তাকে সূরা ইয়াসিন দিয়ে বলেছিলেন পড়তে, কিন্তু তখন অদ্ভুত একটা ঘটনা ঘটল। তিনি যখন সূরা ইয়াসিন পড়া শুরু করলেন, তিনি অদ্ভুতভাবে পড়তে লাগলেন। চাচা বললেন, এভাবে কি পড়ছো? ঠিকভাবে পড়ো। কিন্তু তিনি আবার একইভাবে পড়তে লাগলেন। একটা শব্দ পড়েন, তারপরে আন্টি আন্টি বলে চিৎকার করতে থাকেন। এভাবে কয়েকদিন কাটল। প্রতি রাতে বাড়িতে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটত। যখনই তাকে কোনো কারি সাহেবের কাছে নিয়ে যাওয়া হতো, তারা বলতেন, এই মেয়ে একদম ঠিক আছে, কিন্তু বাড়ি ফিরলেই তিনি আবার বদলে যেতেন। একদিন চাচা দেখলেন তিনি নিজের ঘরে নিজের খাটে বসে আছেন, মুখ ঘুরিয়ে দেয়ালের দিকে করেছেন আর নিজের আঙ্গুলের ইশারায় যেন দেয়ালে কিছু আঁকছেন। তিনি দেয়ালের দিকে মুখ করে আঙ্গুল দিয়ে কিছু আঁকছিলেন এবং তারপর 2 হাত জোর করে কিছু পড়তে শুরু করেন। চাচা তাকে থামাতে গেলে তিনি আবার চিৎকার করতে লাগলেন। একদিন আমার 2 বছরের ছোট ভাই তাদের ঘরের কাছে হাঁটছিল। আসমুখাই চাচি দৌড়ে বের হয়ে এসে তাকে কোলে তুলে ঘরের ভেতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিতে লাগলেন। চাচা জোরে ধাক্কা মেরে দরজা খুলে ফেলেন। আর একদিন রাতের সময় বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। সবাই চাচির ঘরে বসেছিল। তখন হঠাৎ অদ্ভুত বিষয় ঘটল। চাচি অদ্ভুত গলায় হেসে বললেন, এখনই লাইট যাবে। সত্যি তার মুখ থেকে বের হতেই লাইট জ্বলে গেল, আর ঠিক 1 সেকেন্ড পর আবার জ্বলে উঠল। পরে যখন আমরা আমাদের চাচির পরিবারকে এসব বললাম, তারা খুব স্বাভাবিক আচরণ করল, যেন এগুলো তাদের জানা ছিল। তারা বলল, আমাদের চাচির ওপর ছায়া আছে। এমনকি কেউ কেউ বলে সে নাকি নিজের বাড়ির বাইরে বাচ্চাদেরও ভয় দেখাতো। এভাবে আমাদের বাড়িতে এসব চলতেই থাকলো। শেষে বড়রা সিদ্ধান্ত নিলেন চাচিকে তার নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তিনি চলে যাওয়ার পর আমরা ওয়াশরুমে গিয়ে দেখি একটা আপেলের উপর কাঁচি গেঁথে রেখে গেছেন। তিনি চলে যাওয়ার পর কিছুদিন বাড়িতে সব ঠিক ছিল। 3 থেকে 4 মাস পর আমরা খবর পেলাম একদিন মাঝরাতে চাচি তার মাকে ডেকে পানি চান। মা যখন পানি নিয়ে আসেন, তখন দেখেন চাচি বিছানায় নেই। বাড়ির মেন গেট খোলা। সবাই দৌড়ে বাইরে গেলে দেখে চাচি দৌড়ে গিয়ে এক কুয়োর ভিতর ঝাঁপ দিয়ে দেন। মাঝরাতেই পুরো গ্রাম জড়ো হয়ে যায়। চাচির বাবা সাহস করে কুয়োর ভিতরে লাফ দেন এবং অনেক কষ্ট করে তাকে বের করেন। উপরে ওঠার পর তার মুখ খুব ভয়ঙ্কর ছিল, চুলগুলো খোলা, চোখ লাল হয়ে জ্বলছিল। এরপর আমাদের বাড়িতে সব ঠিক হয়ে যায়। এখন তিনি নিজের বাড়িতে আছেন, কিন্তু মানসিক অবস্থা ভালো নয়। এটাই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। আমার নাম নাদিয়া। এই ঘটনাটি আমার আম্মুর সঙ্গে ঘটেছিল, যিনি এখন আর নেই। আম্মু ছিলেন খুব সুন্দর, পরহেজগার এবং পবিত্র একজন মহিলা। আব্বুও খুব সম্মানিত এবং ধনী ছিলেন। আম্মু খুব ভালো মানুষ ছিলেন, কখনো কাউকে কিছু বলতেন না, কোথাও খুব যেতেন না। আমার মামার চাচি আম্মুকে ব্যাপারটা সহ্য করতে পারতেন না। আম্মু কোনো বিয়েতে গেলে মেকআপ ছাড়াই খুব সুন্দর লাগতো। এটা তার জন্য ভালো লাগতো না। একদিন আমি, আমার বোন আর ভাই স্কুলে ছিলাম। আম্মু তাদের বাড়ি গিয়েছিলেন। তারা আম্মুকে 1 গ্লাস জুস দেয়। সেই জুসে একটা গুঁড়ো মেশানো ছিল।
যার উপর নাকি কালো জাদু করা হয়েছিল। আম্মু জুসটি খেয়ে ফেলেন। বাড়ি ফিরে সব ঠিকই ছিল, কিন্তু কয়েকদিন পর আম্মুর মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। তিনি জোরে জোরে চিৎকার করতে থাকলেন। তিনি হেসে উঠতেন এবং নিজেকে মারধর করতে শুরু করতেন। রাতের বেলা ছাদে উঠে যেতেন, চুল খুলে পাগলের মতো হাসতেন। তখন আমার মামা, যিনি আলেম ছিলেন, বাবার কাছ থেকে শুনেও বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, আমি সেই সব কথা বলতে চাই না যা তিনি ছাদে গিয়ে করতেন। তখন আমি ছোট ছিলাম, শুধু দেখতাম আমার আম্মু কি করছেন, আর ভয় পেয়ে রাতগুলো কাটত। তিনি খুব জোরে জোরে হাসতেন, কারো সঙ্গে কথা বলতেন যেন কেউ তার সঙ্গে কথা বলছে, তাকে কষ্ট দিচ্ছে। আমার আম্মুও গালাগাল করতেন সে অদেখা সত্তাকে, উঁচু গলায় চিৎকার করতেন। পরে এক পীর বাবাকে ডেকে আনা হলো। তিনি আমাদের বাড়ি এলেন জানতে যে আম্মুর কি হয়েছে। আমাকে আর আমার ভাই বোনদের সামনে পেছনে সরিয়ে দিলেন। আমি সামনে বসেছিলাম, বাবার সঙ্গে আরো 2 জন মানুষ ছিলেন। তারা আমাকে আর আমার এক বোনকে চোখ বন্ধ করতে বললেন। পিছনে বসে 2 জন কোরআন শরীফ তিলাওয়াত করছিলেন চোখ বন্ধ করেও। আমার সামনে পুরো দৃশ্য ভেসে উঠছিল আমার আম্মুর ওপর তার চাচি যা করেছিলেন। খুব কষ্টের দিনগুলো কেটে যাচ্ছিল। তখন আমার ছোট বোন হওয়ার সময়। বোন হওয়ার পর কিছুদিন আম্মু একটু স্বাভাবিক হয়েছিলেন, কিন্তু সেই অভিশাপ, সেই জিনিসগুলো তাকে ছেড়ে যায়নি। তার চাচির উদ্দেশ্য ছিল না তাকে মারা, বরং তার জীবনটাকে নষ্ট করে ফেলা। আমার আম্মু প্রায় 25 বছর এইসব ব্যথা, ভয় আর যন্ত্রণার সঙ্গে লড়াই করেছেন। তিনি বলতেন, আমার পেছনে পড়ো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু তারা ছাড়তো না। আমরা বড় হলাম, আমাদের বিয়ে হয়ে গেল। একদিন আম্মু সিঁড়িতে বসেছিলেন, সে অবস্থাতেই হঠাৎ তার শরীর খারাপ হয়ে গেল। আমরা সবাই তাকে হাসপাতালে নিলাম। ডাক্তার আমাদের ভেতরে ডাকলেন। আমি মায়ের মাথা আমার হাঁটুর উপর রেখে বসেছিলাম। তার মুখ দিয়ে সাদা কিছু বের হচ্ছিল। তিনি বললেন, ওদিকে তাকাও, সাদা কাপড় পরা মানুষগুলো এসেছে, সময় এসে গেছে। সেই মুহূর্তেই আমার আম্মু এই দুনিয়া থেকে চলে গেলেন। এটাই ছিল ঘটনা। যদি মনে হয় সঠিক, অবশ্যই শেয়ার করবেন, যাতে মানুষ হিংসা করতে আগে চিন্তা করে, কারণ হিংসা মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা সবার সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন এবার আমরা আরেকটি ঘটনার দিকে যাই। আমার নাম শাহজাদ। আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আজ আমি আপনাদের একটি সত্যি ও সংক্ষিপ্ত ঘটনা শোনাতে চাই। এটি 2019 সালে ঘটেছিল। সেই বছর আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর কারণে সংযুক্ত আরব আমিরাতে চলে যাই। আমার মায়ের অনেক আত্মীয় স্বজনও সেখানে থাকে, কারণ আপনারা জানেন বালুচ কমিউনিটির অনেকেই সেখানে পাসপোর্ট হোল্ডার। আমার মামার ছেলে আর্থিক সমস্যার মধ্যে ছিল, সেই কারণে আমাকে ওর কাছে শিফট হতে হয়। আমার মামার ছেলে দুবাইয়ের কমার্শিয়াল এলাকায় থাকতো, কারণ তখন তার আর্থিক অবস্থা ভালো ছিল না। তার বউয়ের সাথেও তালাক হয়ে গিয়েছিল। কিছুদিন পরে আমরা আজমানে চলে যাই। আমি প্রতিদিন সকালে বাচ্চাদের স্কুল বাসের জন্য বাস স্টপে নিয়ে যেতাম। ওই সময়গুলিতে আমি এক ব্যক্তিকে বারবার দেখতাম। সে আরবি পোশাকে থাকতো, লম্বা দেহ, 6 ফুটেরও বেশি, আর প্রায়শই নিজের জগতে মগ্ন থাকত। কখনো সকালবেলা, কখনো সন্ধ্যায় সে যেত এবং আমাকে সালাম দোয়া করত। আমার খুব অবাক লাগতো, কারণ সাধারণত সেখানে সিটিজেনরা এতটা আন্তরিক হয় না। কিছুদিনের মধ্যেই আমার ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব হলো। সে একটু আধটু উর্দু জানত, কিন্তু যখন জানলো আমি বালুচ, তখন আমাদের কথাবার্তাও আরো বাড়ল। কখনো সে আমার সাথে খেত, কখনো আমি তার সাথে সময় কাটাতাম। প্রায় সে আমাকে বলতো, নামাজ নিয়মিত পড়ো এবং আল্লাহর দিকে মন দাও। আমি সেখানে 3 মাস 9 দিন ছিলাম। যখন আমার ভিসার মেয়াদ শেষের দিকে, তখন আমাকে পাকিস্তানে ফিরে আসতে হলো। যাওয়ার আগে আমি আমার মামার ছেলেকে বললাম, 2য় তলায় যে আমার বন্ধু থাকে তার সাথে গিয়ে কথা বলে নিও, হয়তো তার মাধ্যমে কোনো ভিসা বা কাজের বন্দোবস্ত হতে পারে। আমি বললাম, আমার কাছে তার নম্বরও নেই। আমার মামার ছেলে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, শাহজাদ, তুমি কি পাগল হয়ে গেছো? ওই বাসাটি তো গত 6 বছর ধরে বন্ধ পড়ে আছে। আমি বললাম, না তো, আমার তো প্রায় তার সাথে দেখা হতো, কথা হতো। সে বলল,
যদি কোনো ছবি বা নম্বর থাকে দেখাও। আমি মোবাইল দেখে হতবাক। ওই ব্যক্তির একটি ছবিও আমার মোবাইলে নেই, সব ডিলিট হয়ে গেছে। তারপর আমার মামার ছেলে একটা পুরনো খবরের কাগজ বের করে দেখালো, সেখানে ঠিক সেই ব্যক্তির ছবি ছিল। সে বলল, এই লোকটাই না? আমি অবাক হয়ে মাথা নেড়ে হ্যাঁ বললাম। সে বলল, এই লোকটি বহু বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা এমন একটি ঘটনা যা আজও আমার মনে এক বড় প্রশ্ন হয়ে আছে। আমি তাহলে কার সঙ্গে দেখা করতাম? সে কে ছিল? যদি সে মারা গিয়েছিল তাহলে আমার সাথে কথা বলতো কে? আমাকে নামাজের কথা কে মনে করাতো? আল্লাহই ভালো জানেন। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আমার প্রশ্ন, কি সে হতে পারে? চলুন এবার আমরা আরেকটি ঘটনার দিকে যাই। আমার নাম সোহেল এবং আমি ভারতের আহমেদাবাদের শহরের বাসিন্দা। এই ঘটনাটি শুরু হয়েছিল 2019 সালে। আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, যার নাম আমি এখানে প্রকাশ করব না। আপনি তাকে বাবু বলে ধরুন। সে হাফেজে কোরআন, আলেমও বটে এবং বর্তমানে মুফতি হওয়ার তালিম নিচ্ছে। মাশাআল্লাহ, আমাদের পুরো মহল্লায় সে শুধু আমারই বন্ধু ছিল, কারণ পড়াশোনার কারণে সে সব সময় অন্য শহরে থাকতো। তাই যখনই আসতো আমার সঙ্গে অবশ্যই দেখা করত। একদিন আমি তার সঙ্গে বসেছিলাম, ঠিক তখন তার কাছে একটি ফোন কল আসলো। কথা বলতে বলতে সে একটু দূরে চলে গেল। পুরো 10 মিনিট ধরে সে ফোনে কথা বলল। আমার অদ্ভুত লাগলো, কারণ ছেলেরা সাধারণত এতক্ষণ ফোনে কথা বলে না। আমি জিজ্ঞেস করলাম, কে ছিল ভাই? কার সঙ্গে কথা বলছিলে? সে বলল, এক বন্ধু আছে, একটু সমস্যা আছে। আমি বললাম, কি সমস্যা? কিন্তু সে ওই সময় পুরো বিষয়টি বলল না। আর আমরা দুইজনই নিজের নিজের বাড়িতে চলে গেলাম। পরের দিন আমার এক বন্ধু তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছিল। ছেলেদের স্বাভাবিক ব্যাপার, আমাকেও সঙ্গে নিয়ে গেল। জায়গাটা আহমেদাবাদের কানকারিয়া নামে বিখ্যাত, যেখানে মানুষ ঘুরতে ও সময় কাটাতে আসে। কানকারিয়ার গেট নম্বর 1 থেকে একটু এগোলেই একটি কবরস্থান রয়েছে। আমার বন্ধু তার ফ্রেন্ডের সঙ্গে বসেছিল আর আমি একটু দূরে বসে মোবাইল চালাচ্ছিলাম। বড় হয়ে আমি কবরস্থানের দিকে পাথর ছুঁড়তে শুরু করলাম, শুধুই সময় কাটানোর জন্য। তারপর আমরা আবার বাড়ি ফিরে এলাম। তৃতীয় দিন আমি আবার সেই বাবু হাফিজ বন্ধুর সাথে দেখা করলাম। সে আবার ফোনে কথা বলছিল এবং কিছু দোয়া পড়ছিল। আমি অপেক্ষা করছিলাম কখন তার কথা শেষ হয়। শেষে আমি বললাম, বন্ধু, ব্যাপারটা কি? প্রতিদিন ফোন আর সঙ্গে পড়াও। তখন সে বলল, এক বন্ধু আছে যার উপর জিন আর তার পুরো পরিবার এসে বসেছে। এ কথা শুনেই আমি হেসে ফেললাম। ভাবলাম মজা করছে। আমি বললাম, পুরো ব্যাপারটা বলো, মজা করিস না। তখন সে বলল, আমার বন্ধুর বাড়ির পিছনে একটা পুকুর আছে। সে প্রতিদিন সন্ধ্যায় সেখানে যেত এবং পানিতে পাথর ছুঁড়ত। একদিন পাথর গিয়ে এক জিনের বাচ্চার গায়ে লাগে। তখন থেকে সেই জিন এবং তার পরিবার আমার বন্ধুর পিছনে লেগে আছে। যখন জিন তার উপর হানি হয়, আমি কিছু বিশেষ দোয়া পড়ি, দম করি, তখন গিয়ে সে শান্ত হয়, তার চোখ লাল হয়ে যায়। একদিন সে বলল, ঘুমের মধ্যে দেখে তার বুকের ওপর ছোট্ট একটা বাচ্চা বসে আছে। তার চোখ থেকে রক্ত পড়ছে এবং সে তার গলা চেপে ধরেছে। তাও কিছু নয়, দূরে এক মহিলাকে দেখেছে, এক হাতে শিশু এবং অন্য হাতে খঞ্জর। সেই মহিলা তার বাচ্চাকে বলছে, মারতে একে। এই কারণেই যখনই সে বন্ধু বিপদে পড়ে আমি দম করি। তার এত কথা শুনে আমি জোরে হেসে দিলাম। মজা করে বললাম, এসব গল্প সব মিথ্যা, বাচ্চাদের মতো কথা বলছিস তুই। সে রাগ করেনি, শুধু হেসে বলল, বন্ধু, তুই এসব ঝামেলায় না পড়াই ভালো। কিন্তু আমি হেসে বললাম, যদি কখনো কোনো জিন পাশে আসে এটাকে আমার কাছে পাঠিয়ে দিস, আমি দেখে নেব। তারপর আমরা আলিঙ্গন করলাম, কারণ পরের দিনই তাকে অন্য শহরে চলে যেতে হতো। আমি সালাম দিয়ে বাড়ি চলে এলাম। সেই মুহূর্তটাই ছিল আমার বরবাদের শুরু। রাতে আমি আগের মতোই ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি আমি নিজের ঘরে আছি আর বাবু অর্থাৎ হাফেজ বন্ধুর রাত বিরেতে ফোন আসে। সে বলছে, ফটাফট আমার বাসায় চলে আয়। আমি বললাম, আসছি। গাড়ি নিয়ে রওনা দিলাম। রাস্তার মাঝপথে আবার ফোন এলো। আমি রিসিভ করতেই এক ভয়ানক খোঁচা খোঁচা গলা চিৎকার করে বলল, তুই তো দেখা করতে চাইছিলি না, আমি এসে গেছি, এখন বল কি করবি? এটি ছিল স্বপ্ন, কিন্তু সেই আওয়াজ আমার কানে এখনো গুঞ্জরিত হচ্ছিল। ঠিক সেই সময় আমার চোখ খোলা হয়ে গেল এবং আমি যে বিছানায় শুতে গিয়েছিলাম, চোখ খুলতেই
হলের মধ্যে ছিলাম, পুরো শরীর ভিজে, নিঃশ্বাস ফুলে উঠেছে, হৃদয় জোরে জোরে ধকধক করছে, চোখ থেকে অশ্রু পড়তে লাগলো। যে কোনোভাবে রাত পার হলো, আমি আল্লাহর জিকির করতে থাকলাম। সকাল হতেই আমি বাবুকে ফোন করলাম, সে তখন অন্য শহরে চলে গিয়েছিল। ফোন ধরতেই সে হেসে বলল, ভয় পেয়েছিস না? আমি বললাম, ভাই কেন হাসছিস? সে বলল, রাতে তুই তার সঙ্গে দেখা করে ভয় পেয়েছিস, তাই না? আসলে সে আমার কাছে আসছিল, কিন্তু তুই যখন আমার সঙ্গে আলিঙ্গন করেছিলি তখন তার সুগন্ধ তোর ওপর লেগে গেল, তাই সে আমার বদলে তোর কাছে চলে এলো। আর তুই নিজেই তো বলেছিলি যদি জিনের দেখা হয় আমাকে পাঠিও। এখন সে এখানে আছে এবং তোর কথা শুনে খুব রেগে গেছে, তাই তোর ভয় দেখাতে শুরু করেছে তোকে। সে কথা শুনতে শুনতে আমার পা কাঁপছিল, মনে হচ্ছিল যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে সব শুনছে। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, এখন সে কোথায়? সে বলল, তোর কাছে তো নেই। আমি সঙ্গে সঙ্গে ঘুরে পিছনে দেখলাম, কিন্তু পিছনে কেউ ছিল না। ঠিক আছে, কিন্তু দিন পেরিয়ে গেল এবং তারপর আমার সঙ্গে ঘটতে লাগলো আরো অদ্ভুত ঘটনা। আমার বাড়ির বিন্যাস এমন যে প্রথমে নিচে একটি বেডরুম আছে, তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠলে সামনে একটি কক্ষ আছে এবং সিঁড়ির পাশে একটি হল। তাই যদি কেউ আমার সিঁড়ি দিয়ে উপরে আসে, আমি কক্ষে বসে তাকে দেখতে পারি। একদিন আমি আমার কক্ষে বসেছিলাম এবং দেখি আমার বোন উপরে আসে এবং হলের মধ্যে চলে যায়। আমাকে তার সঙ্গে কিছু কাজ ছিল, তাই আমি কক্ষে বসে তাকে ডাকলাম, কিন্তু সে এলো না। আমি আবার জোরে ডাকলাম, কিন্তু কোনো উত্তর এলো না। যখন আমি কক্ষে দাঁড়িয়ে তাকে দেখার জন্য উঠে গেলাম, সে সেখানে ছিলই না। কিন্তু আমি দেখলাম আমার বোন তখন সিঁড়ি দিয়ে উপরে উঠছে। এটি দেখে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল এবং আমি কক্ষে শুয়ে পড়লাম। কিছুদিন পর আবার একটি ঘটনা হলো। আমি নিচের কক্ষে শুয়েছিলাম এবং কক্ষ সম্পূর্ণ অন্ধকারে ছিল। আমি ফোন চালাচ্ছিলাম, ঠিক তখনই আমার কক্ষে একটি মেয়ে প্রবেশ করলো। আমি মনে করলাম পাশের ঘরের মেয়ে এসেছে, সে প্রায় পানি আনতে আসে, তাই আমি ভাবলাম সে এসেছে এবং ভিতরে ঢুকেছে। সে ফ্রিজ খুলল। যখন আমরা ফোন চালাই আমাদের নজর ফোনের ওপর থাকে এবং চারপাশ সবকিছু একটু ঝাপসা দেখায়। আমি এমনভাবে ফোন চালাতে চালাতে সেই মেয়েটিকে দেখছিলাম। সে ফ্রিজ খুলল এবং তারপর বন্ধ করলো। হঠাৎ আমি দেখি মুহূর্তের মধ্যে এসে দেওয়ালের মধ্যে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমার নিঃশ্বাস যেন থমকে গেল। তারপর আমি এই ঘটনা আমার বাড়িতে সবাইকে বললাম। আমি যখন এটি বাড়িতে বললাম, ধীরে ধীরে সবার শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো। তারপর বাবা একজন আলেম সাহেবকে ডাকলেন, যিনি আমাকে দেখতে এলেন। তিনি আমাকে দেখলেন কিন্তু কিছু বলেননি, শুধু আমাকে কিছু পানি দিলেন যা দম করা ছিল। পানি খাওয়ার পর আমি অনুভব করলাম আমার কাঁধ খুব ভারী হয়ে গেছে। তারপর আমি কিছুই বুঝতে পারিনি। পরের দিন যখন আমি ঘুম থেকে উঠলাম, আমি আমার সেই হাফেজ বন্ধুকে ফোন করলাম। তিনি তাবিজ দিলেন এবং নির্দেশ দিলেন যে রাতের সময় যে কাপড়গুলো পরে সে ঘুমায় এবং কিছু মাংস, সেগুলো দুইজনকে কোনো এক শুনশান জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিতে হবে আর পেছন ফিরে তাকাতে হবে না। ফুফুদের ঠিক সেইভাবে করতে হলো। কাপড় আর মাংস নিয়ে শুনশান জায়গায় ফেলে দিল এবং পেছন ফিরেও তাকানো হলো না। আলহামদুলিল্লাহ, এরপর সব কিছু ঠিক হয়ে যায়। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করে সকল নোটিফিকেশন অন করুন, এতে করে সকল নতুন ঘটনার আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।